আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আজকের বিষয় ইউজ অফ এনার্জি, এনার্জি রিসোর্সেস এর মূল লক্ষ্য হলো শক্তি কি, শক্তির ধরনগুলো কিভাবে কাজ করে, এগুলো আমরা কোন কোন ব্যবহারে কাজে লাগাই এবং শক্তি ব্যবস্থাপনার মাধ্যমে কিভাবে দক্ষতা বাড়িয়ে পরিবেশগত প্রভাব কমানো যায়, এসব বিষয়কে একটি সমন্বিত ফ্রেমে বোঝানো। এই বিষয়ে আমরা শক্তির ভিত্তিসমূহ, রূপান্তর ও ব্যবহারিক প্রয়োগগুলি দেখব। আজকের সেশনে আপনি ধারণাগত ভিত্তি পাবেন যা পরবর্তী টপিক এনার্জি ইফিসিয়েন্সি, সেক্টর ভিত্তিক কনজাম্পশন, কার্বন ফুটপ্রিন্ট বিশ্লেষণ বুঝতে সাহায্য করবে। এই লেকচারে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের শক্তি, শক্তি ব্যবহার বা কনজাম্পশন, শক্তি ব্যবহারের প্রধান চালিকা শক্তি এবং এনার্জি ও কার্বন ফুটপ্রিন্ট। ধারাবাহিক আলোচনা এমনভাবে সাজানো হয়েছে যেন প্রথমে আপনি শক্তির ধারণা ও শ্রেণীবিন্যাস বুঝে নেন, তারপর বাস্তবে শক্তি কোথায় কতটা খরচ হয় ও কেন বাড়ে তা ধরতে পারেন, এবং শেষে কার্বন নির্গমন ও ক্ষয় কোথায় হচ্ছে তা ফুটপ্রিন্টে পড়তে পারেন। এতে আপনার তাত্ত্বিক জ্ঞান ও প্রয়োগ দুটি দৃঢ় হবে। ডেইলি লাইফ লিঙ্কড উইথ এনার্জি। দৈনন্দিন জীবনের প্রতিটি ধাপে শক্তির উপস্থিতি স্পষ্ট। সকালের আলো জ্বালানো, চা বানানো, বাস রাইডে ক্লাসে যাওয়া, ক্লাসরুমের ফ্যান প্রজেক্টর চালানো সবকিছুই শক্তি নির্ভর। প্রাগৈতিহাসিক মানুষ আগুন আবিষ্কার করে রান্না, উষ্ণতা ও নিরাপত্তা নিশ্চিত করেছিল। সভ্যতার অগ্রগতির সাথে সাথে শীতাতপ নিয়ন্ত্রণ, পরিবহন, রান্না, শিল্প সবখানে শক্তির রূপ ও ব্যবহার বহুগুণ বেড়েছে। আজকের আধুনিক জীবনে বিদ্যুৎ ও জ্বালানি ছাড়া জীবন কল্পনাই করা যায় না। এটাই শক্তির প্রাসঙ্গিকতা। এনার্জি ডেফিনেশন। এনার্জি হলো কোনো বস্তু বা সিস্টেমের কাজ করার ক্ষমতা। এটি কাজের মতোই জুল এককে মাপা হয় এবং বিভিন্ন রূপে বিদ্যমান, যেমন গতিশক্তি, বিভব শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি ইত্যাদি। এই কাজ কখনো সরাসরি দৃশ্যমান, যেমন ঘূর্ণায়মান টারবাইন, আবার কখনো কখনো আহ, এরকম থাকে, যেমন রাসায়নিক বন্ধনের সঞ্চিত শক্তি। শক্তি রূপান্তরের নীতিগুলো বোঝা ইঞ্জিনিয়ারিং, পরিবেশ ব্যবস্থাপনা ও নীতি নির্ধারণের মৌলিক বিষয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আহ, গাড়ি একটা নির্দিষ্ট স্থান পরিত্যাগ করছে একটা নির্দিষ্ট কার্ভেচারের মধ্যে। তো এখানে টোটাল যে কাজ, টোটাল কাজ কিন্তু সমান। তো এইটা হচ্ছে কাজের উদাহরণ। কাজ বা ওয়ার্ক হলো বল ও স্থানচ্যুতির স্কেলার গুণফল। 20 নিউটন বল প্রয়োগে কোনো বস্তু 5 মিটার যদি সরে যায়, তাহলে 100 জুল পরিমাণ কাজ হয়। এই সূত্র বাস্তব জগতে বল প্রয়োগের কার্যকারিতা বোঝায়, যেমন কোনো মোটর বা মানব শক্তি দিয়ে কোনো বস্তু সরানো। কাজের পরিমাণ যত বেশি, তত বেশি শক্তি ব্যয়ে রূপান্তরিত হয়েছে। এটা এনার্জি অডিটের বুনিয়াদী ভাবনার কাজে লাগে। পাওয়ার হলো একক সময়ে সম্পন্ন কাজ। এটি যন্ত্রের দক্ষতা ও দক্ষতার সূচক। একই কাজ কম সময়ে করতে পারলে পাওয়ার বেশি ধরা হয়। তাই বিদ্যুৎ কেন্দ্র, শিল্প যন্ত্র বা যানবাহন মূল্যায়নে পাওয়ার একটি প্রধান মানদণ্ড। এই ধারণা বোঝা লোড ম্যানেজমেন্ট ও ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের ভিত্তি গঠন করে। থার্মাল এনার্জি। থার্মাল এনার্জি উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে স্থানান্তরিত হয় এবং বাস্তবে তা অধিকাংশ ক্ষেত্রে জ্বালানি দহনের মাধ্যমে উৎপন্ন হয়। শিল্পে বয়লার, ফার্নেসে জ্বালানি পুড়িয়ে বাষ্প তৈরি হয়, সেখান থেকে টারবাইন চালিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়। গৃহস্থালির রান্না, হিটিং, কুলিং সবখানেই তাপশক্তি কেন্দ্রীয় ভূমিকা পালন করে। কন্ডাকশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো কঠিনের ভিতরে আহ, কণিকা বা ইলেকট্রনের মাইক্রোস্কোপিক সংঘর্ষ বিস্তারের মাধ্যমে উষ্ণ দিক থেকে শীতল দিকে তাপ সঞ্চালিত হয়। এখানে মাধ্যমের ভর প্রবাহ নেই। তামা, অ্যালুমিনিয়ামের মতো ধাতুতে তাপ পরিবাহিতা বেশি বলে তাপ দ্রুত ছড়ায়। আর কাঠ, ফোম, প্লাস্টিকে কম বলে এগুলো ইনসুলেটর হিসেবে ব্যবহৃত হয়। রান্নার পাত্র, হিট সিঙ্ক, বয়লারের টিউব সবখানেই কন্ডাকশনের জন্য উপাদান নির্বাচন নকশাগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আপনারা দেখছেন কনভেকশন। কনভেকশন হলো তরল গ্যাসে তাপ সঞ্চালন। গরম স্তর উপরে উঠে ও ঠান্ডা স্তর নিচে নেমে প্রাকৃতিক সঞ্চালন চক্র তৈরি করে। অনেক ক্ষেত্রে বাল্ক ফ্লো বা অ্যাডভেকশন ও কন্ডাকশন মিলেই তাপ বহন হয়। এইচভিএসি ডিজাইন, আবহাওয়া প্রক্রিয়া ও শিল্প শীতলীকরণে কনভেকশনের প্রধান নির্ধারক।
তরল মাধ্যমের গতি ও বৈশিষ্ট্য জানলে তাপ স্থানান্তরের হার অনুমান করা যায়। রেডিয়েশন হলো কোনো মাধ্যম ছাড়াই তাপ শক্তি ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গে বিকিরিত হওয়া। সূর্যের তাপ পৃথিবীতে পৌঁছানোই এর সবচেয়ে বড় উদাহরণ। গরম বস্তুর পৃষ্ঠ থেকে ইনফ্রারেড বিকিরণ নির্গত হয়। থার্মাল ব্যালেন্স, সোলার গেইন এবং বস্তুর এমিসিভিটি বা অ্যাবসর্পটিভিটি সবই এখানে কার্যকর। বিল্ডিং এনভেলপ ডিজাইন ও সোলার থার্মালে এই ধারণা অপরিহার্য। পটেনশিয়াল এনার্জি, বিভব শক্তি হলো অবস্থান বিন্যাসজনিত সঞ্চিত শক্তি। উঁচুতে রাখা বস্তুর সংকুচিত স্প্রিং বা টানা ধনুকে এই শক্তি জমা থাকে। উপযুক্ত পরিস্থিতিতে এই শক্তি গতিশক্তিতে পরিণত হয়ে কাজ সম্পাদন করে। প্রকৌশলে শক্তি সংরক্ষণ ও নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ কৌশল এটি। কাইনেটিক এনার্জি, এবার দেখেন কাইনেটিক এনার্জি হচ্ছে গতিশক্তি বস্তুর ভর ও ব্যাগের উপর নির্ভরশীল। গাড়ি, টারবাইন, ব্লেড, প্রবহমান জলধারা সবই গতিশক্তির বাস্তব উদাহরণ। এই শক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন, হাইড্রো বা উইন্ড বা যান্ত্রিক কাজ করা হয়। সেফটি ও এনার্জি রিকভারি ডিজাইনে কেই বিশ্লেষণ অপরিহার্য। এখানে আপনারা দেখছেন যে টোটাল এনার্জি ইকুয়ালস টু পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। মানে পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি যোগ করলে আমাদের টোটাল এনার্জি পাওয়া যায়। এই জিনিসটি এখানে ডায়াগ্রামের মাধ্যমে আহ, আহ, একটি অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হলো। কেমিক্যাল এনার্জি হচ্ছে রাসায়নিক বন্ধনে সঞ্চিত বিভব শক্তি বিক্রিয়ার সময় শোষিত বা নিঃসৃত হয়। জ্বালানি দহনে তাপ, শরীরের খাদ্য ভাঙ্গনে এটিপি উৎপাদন এসবই এর উদাহরণ। বিদ্যুৎ কেন্দ্র, ফুয়েল কেমিস্ট্রি বোঝা এনার্জি দক্ষতার জন্য গুরুত্বপূর্ণ। পরিষ্কার জ্বালানি প্রযুক্তি এ পর্যায়কে লক্ষ্য করে কাজ করে। ফটোসিনথেসিসে সূর্যালোক, কার্বন ডাই অক্সাইড ও পানি থেকে গ্লুকোজ তৈরি হয়। এটি প্রাকৃতিক শক্তি রূপান্তরের ভিত্তি, যেখানে সৌরশক্তি রাসায়নিক শক্তি হয়ে খাদ্য শৃঙ্খলা চালায়। বায়োমাস বায়ো এনার্জির তাত্ত্বিক উৎস হিসেবে এটি প্রাসঙ্গিক। ইলাস্টিক শক্তি কোনো পদার্থ বিকৃত করলে জমা হয় এবং মুক্ত করলে গতিশক্তি হিসেবে কাজ করে। স্প্রিং, রাবার ব্যান্ড, ধনুক ইত্যাদি তার উদাহরণ। শক অ্যাবজর্বার, ক্রীড়া সরঞ্জাম ও যান্ত্রিক নকশায় এই শক্তি নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা হয়। এখানে একটা ইলাস্টিক ইলাস্টিক এনার্জির একটা উদাহরণ দেখতে পাচ্ছেন। এখানে একটি ধনুক মুভ করছে। এখানে কিন্তু এই জিনিসটি এই তান্ত্রিক একটা অবস্থার কারণে কিন্তু এখানে এই শক্তিটা প্রযুক্ত হচ্ছে। ইলেকট্রিক এনার্জি, বিদ্যুৎ হলো পরিবাহিত ইলেকট্রন প্রবাহের শক্তি। এটি সহজে পরিবাহিত নিয়ন্ত্রিত হওয়ায় সর্বাধিক ব্যবহারযোগ্য শক্তির রূপ তৈরি করে। বিদ্যুৎ কেন্দ্র শক্তি বানায় না, বরং রাসায়নিক থেকে তাপ থেকে যান্ত্রিক থেকে বিদ্যুৎ এই রূপান্তরের মাধ্যমে উৎপন্ন করে। গ্রিডে সাপ্লাই দিতে এই রূপান্তর চেইনই মূল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনার্জি ট্রান্সফরমেশন ইন দ্য পাওয়ার প্ল্যান্ট, কিভাবে পাওয়ার প্ল্যান্টের মধ্যে এনার্জি ট্রান্সফরমেশন হয়। এখানে প্রথমে আমাদের যে পটেনশিয়াল কেমিক্যাল এনার্জি থাকে ফুয়েলের মধ্যে, সেই ফুয়েল থেকে তাপ উৎপন্ন করা হয়। সেই তাপ থেকে তাপ দিয়ে আম, আহ, পানিকে বাষ্পীভূত করা হয়, স্টিম তৈরি করা হয়। সে স্টিম দিয়ে এক ধরনের মেকানিক্যাল এনার্জি তৈরি হয়, অর্থাৎ সেখানে টারবাইনকে মুভ করানো হয়। টারবাইনকে মুভ করালে এটি জেনারেটরকে মুভ করে এবং জেনারেটর যখন মুভ করে তখনই বিদ্যুৎ তৈরি হয়। এটি হচ্ছে পাওয়ার প্ল্যান্টের মূল ভিত্তি এবং মৌলিক ধারণা। স্ট্যাটিক ইলেকট্রিসিটি, ঘর্ষণে বস্তুর পৃষ্ঠে চার্জ জমে স্ট্যাটিক ইলেকট্রিসিটি হয়। প্লাস্টিক স্কেল চুলে ঘষে, কাগজ আকর্ষণ বা ড্রয়ার থেকে কাপড় বের করলে চটচট শব্দ ইত্যাদি তার উদাহরণ। এবং আমাদের যে বজ্রপাত হয়, বজ্রপাতও তার একটা বড় উদাহরণ। ইন্ডাস্ট্রিতে স্ট্যাটিক ডিসচার্জ সেফটি ইস্যু হয়, গ্রাউন্ডিং, হিউমিডিটি কন্ট্রোল জরুরি। এখানে দেখতে পাচ্ছেন যে যখন এটা একটা পটেনশিয়াল এনার্জি বা কেমিক্যাল এনার্জি। এখান থেকে এটা যখন কোনো একটা সার্কিটের মধ্যে কানেকশন করা হয়, তখন এখানে বিদ্যুৎ পরিবাহিত হয়। এই পরিবাহিত বিদ্যুৎকে বলা হয় কারেন্ট। ম্যাগনেটিক এনার্জি, চৌম্বক ক্ষেত্রের শক্তি মোটর, জেনারেটর, ট্রান্সফরমার সবখানেই কাজ করে। ইলেকট্রোম্যাগনেটিক কন্ডাকশন মেকানিজম বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রীয়। ম্যাগনেটিক সার্কিট ডিজাইন, লস কমানো ও কোর ম্যাটেরিয়াল ছাড়াই বাছাই দক্ষতায় প্রভাব ফেলে। এই ম্যাগনেটিক এনার্জিটাই হচ্ছে আসলে বিদ্যুৎ তৈরির
মূল ভিত্তি, এটা আমরা পরবর্তীতে দেখাবো। এই যে এখানে দেখেন, আহ, এখানে একটা তামার তারের কুণ্ডলীর মধ্যে যখন একটা ম্যাগনেটকে যখন মুভ করানো হচ্ছে, তখন এখানে দেখেন ভোল্টেজ চেঞ্জ হচ্ছে দেখা যাচ্ছে এবং বিদ্যুৎ তৈরি হচ্ছে, এতেই বোঝা যাচ্ছে। এবং এই যে এই প্রসিডিউরটি হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের মূল ভিত্তি। এই ম্যাগনেটিক শক্তিটাকে ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি, বা পৃথিবীর ম্যাক্সিমাম বিদ্যুৎ উৎপাদনের যেগুলো নন রিনিউয়েবল এনার্জি সোর্স থেকে যে বিদ্যুৎগুলি আমরা পাই, এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই পদ্ধতিতেই বিদ্যুৎটা উৎপন্ন করা হয়। ওয়েভ এনার্জি, সমুদ্রের ঢেউয়ের শক্তি সংগ্রহ করে বিদ্যুৎ বা ডিস্যালিনেশন পাম্পিং করা যায়। এটি নবায়নযোগ্য, তবে ডিভাইস টেকসই ও গ্রিড ইন্টিগ্রেশন বড় চ্যালেঞ্জ। উপকূলীয় দেশে হাইব্রিড রিনিউয়েবল মিক্স ওয়েভ এনার্জি সম্ভাবনাময়। আমাদের দেশেও আমরা ইচ্ছা করলে করতে পারবো। নিউক্লিয়ার এনার্জি, নিউক্লিয়ার শক্তি ফিশন বা ফিউশন বা রেডিও অ্যাক্টিভ অ্যাক্টিভিটির মাধ্যমে পরমাণুর নিউক্লিয়াস থেকে মুক্ত হয়। আহ, উম, প্রচণ্ড ঘন শক্তির উৎস। নিরাপত্তা, বর্জ্য ব্যবস্থাপনা ও খরচ কাঠামো নীতি নির্ধারণে মুখ্য। সেই সাথে নিরবচ্ছিন্ন বেজ লোড বিদ্যুৎ দেওয়ার সুবিধাও বিশ্লেষণযোগ্য। প্রাইমারি এনার্জি, যে সমস্ত এনার্জি আমরা কোনো ধরনের ট্রান্সফরমেশন ছাড়াই ব্যবহার করতে পারি, এগুলোকে প্রাইমারি এনার্জি বলা হয়। এখানে যেমন কোলকে আমরা সরাসরি ব্যবহার করতে পারি কোনো ট্রান্সফরমেশন ছাড়া, কাঠকে আমরা ইউজ করতে পারি, এগুলোকে আমরা প্রাইমারি এনার্জি বলি। এখানে দেখতে পাচ্ছেন রিনিউয়েবল এবং নন রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জির মধ্যে উইন্ড এনার্জি, জিওথার্মাল এনার্জি, ওয়াটার, বায়োমাস, সোলার, এই সমস্ত এনার্জিগুলো কাজ করে। আর নন রিনিউয়েবল এনার্জির মধ্যে ওয়েল, কোল, ন্যাচারাল গ্যাস, নিউক্লিয়ার পাওয়ার, এই সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি। এখানে ছাত্রদেরকে আম, আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করতে চাই। সেটি আপনাদেরকে রেসপন্ড করতে হবে। এক্সপ্লেন হাউ বায়োমাস ক্যান বি রিনিউয়েবল সোর্স অফ এনার্জি। বায়োমাস কিভাবে রিনিউয়েবল সোর্স অফ এনার্জি হয়, এটার ব্যাখ্যা। নিউক্লিয়ার এনার্জি, এটা যে নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, এটার ব্যাখ্যা দিন। হোয়াট এনার্জি ট্রান্সফরমেশন অকার্স ইন দ্য পাওয়ার প্ল্যান্ট, পাওয়ার প্ল্যান্টের মধ্যে এনার্জি ট্রান্সফরমেশন কিভাবে হয় সেটার ব্যাখ্যা আমরা চাই। তো এই প্রশ্নের আনসার যদি করতে পারেন, তাহলে আম, আমার আগের যে আলোচনাগুলো অর্থবোধক হবে। আন্তর্জাতিক একক পদ্ধতিতে শক্তির একক হচ্ছে জুল। 1 নিউটন বল দিয়ে 1 মিটার কাজ করলে 1 জুল কাজ হয়। কাজ, তাপ, শক্তি একই এককে পরিমাপযোগ্য। এছাড়া ক্যালোরি, কিলোওয়াট ঘন্টা, কেজি, ওয়েল ইকুইভ্যালেন্ট ইত্যাদি রূপান্তর একক শক্তি তুলনা ও রিপোর্টিং এ প্রায়শই ব্যবহৃত হয়। এনার্জি কনজাম্পশন সময়ের সাথে অর্থনীতি, শিল্পায়ন, প্রযুক্তি অগ্রগতির সাথে বৃদ্ধি পেয়েছে। সার্ভিস সেক্টরেও ই ইকুইপমেন্টের প্রসার চাহিদা বাড়িয়েছে। নীতিমালার ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট, এফিসিয়েন্সি স্ট্যান্ডার্ড ও নবায়নযোগ্য যুক্ত করে গ্রোথ ডিকার্বনাইজেশন সম্ভব হয়েছে। এখানে দেখেন এনার্জি কনজাম্পশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি এনার্জি আমরা ব্যবহার করি ইলেকট্রিসিটির মাধ্যমে, সেটা 21.7%। সরি, সবচেয়ে বেশি হচ্ছে ওয়েল, 37.0%। তারপরে হচ্ছে ইলেকট্রিসিটি 21.7%। তারপর হচ্ছে গ্যাস 15.9%। তারপর হচ্ছে কোল 9.9%। ইলেকট্রিসিটি কনজাম্পশন বাই দ্য এন্ড ইউজার আমরা দেখতে পাচ্ছি প্রায় 84.5% হয়। মেজর ড্রাইভিং ফোর্সেস টু এনার্জি ইউজ, শক্তি ব্যবহারের চার চালিকা শক্তি আমরা দেখতে পাই। বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধি, মাথাপিছু আহ, চাহিদা বৃদ্ধি, কৃষি নির্ভর সমাজের শিল্পায়ন এবং আয় সমৃদ্ধি বৃদ্ধির সাথে প্রতি মাথাপিছু বেশি শক্তির ব্যবহার, এই ড্রাইভারগুলোই এনার্জি ডিমান্ড প্রজেকশনে বেসলাইন ইনপুট হিসেবে কাজ করে। বিশ্বের জনসংখ্যা দ্রুত বেড়েছে। ফুড সিস্টেম, হাউজিং, ট্রান্সপোর্ট, ইন্ডাস্ট্রি সবখানেই এনার্জির চাহিদা বাড়িয়েছে বেড়েছে। জনসংখ্যা নির্ভর ডিমান্ড মডেলিং নীতি নির্ধারণের মূল। গ্লোবাল পপুলেশন, এ স্লাইড বৈশ্বিক জনসংখ্যার অবস্থা প্রবণতা দেখায়। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আরবানাইজেশন ও লাইফস্টাইল শিফট শক্তি চাহিদার কাঠামো পাল্টে দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি উন্নয়নশীল দেশের আরবান গ্রোথ বিদ্যুৎ, ইনফ্রা ও ক্লিন কুকিং এর বিনিয়োগ দাবি করে।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2100 সনে যে পৃথিবীর জনসংখ্যা হবে 11.2 বিলিয়ন। তো এইভাবে জনসংখ্যা বৃদ্ধির একটা চার্ট এখানে দেওয়া হয়েছে, এবং এটা একটা গ্রোথ রেট দেখানো হয়েছে। দেখা যাচ্ছে যে পৃথিবীর উন্নত দেশগুলোতে গ্রোথ রেট কমলেও টোটাল পপুলেশন কিন্তু বাড়ছে, এবং সেটা 2100 সনে যে প্রায় 11.2 বিলিয়ন হবে। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার এনার্জি প্ল্যানিং এর জন্য গুরুত্বপূর্ণ। গ্রিড এক্সপানশন, গ্যাস বিতরণ, ক্লিন কুকিং ও গ্রামীণ রিনিউয়েবল প্রকল্প সব ক্ষেত্রেই ডেমোগ্রাফিক প্রবণতা বিবেচ্য। ইউএন ভিত্তিক ট্রেন্ড এই পরিস্থিতি বুঝতে সহায়ক হয়। এখানে আপনারা দেখেন বাংলাদেশের যে গ্রোথ রেট, পপুলেশন গ্রোথ রেট, এটা 1950 সনে 2.12% ছিল। সেটা একটা সময়ে 3.06 হয়েছে, তারপরে আবার কমে এটা 1970 সনে 1.82 হয়েছে, তারপরে আবার বেড়েছে, তারপরে এখন এটা কমতির দিকে আছে। পপুলেশন গ্রোথ রেট কিন্তু আহ, আমাদের কমছে, কিন্তু টোটাল পপুলেশন বাড়ছে। কারণ আমাদের অনেক পপুলেশন গ্রোথ রেট কমলেও আমাদের টোটাল পপুলেশন কিন্তু বেড়ে যাচ্ছে। এখানে আপনারা দেখেন যে আমরা যদি পৃথিবীর মানুষের যে মেজর ট্রানজিশন, পৃথিবীর মানুষের সোসাইটির যে মেজর ট্রানজিশন, আমরা যদি দেখি হান্টার গ্যাদারার ফেজ, এগ্রিকালচারাল ফেজ, ইন্ডাস্ট্রিয়াল ফেজ, তাহলে হান্টার গ্যাদারার ফেজে মানুষ ছিল 4 মিলিয়ন মাত্র, এগ্রিকালচার ফেজে 100 মিলিয়ন, ইন্ডাস্ট্রিয়াল ফেজে যা 0.9 বিলিয়ন। তো আমরা দেখতে পাবো এই জনসংখ্যা বৃদ্ধির যে রেট, এই রেট অনুসারে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখব যে সোসাইটি কিন্তু এই জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এনার্জি ব্যবহারও বাড়িয়েছে। ইন্ডাস্ট্রিয়াল ফেজে এসে এনার্জির ব্যবহারের কিন্তু বিপ্লব হয়েছে। সুতরাং মানুষ বৃদ্ধির সাথে সাথে এনার্জি ব্যবহার যে বাড়ছে, এই জিনিসটি এখানে এই চার্ট থেকে আমরা এটা বুঝতে পারি। জনসংখ্যা বাড়লে এনার্জি ডিমান্ড বাড়ে, তবে প্রযুক্তি দক্ষতা ও আচরণগত পরিবর্তনে ডিকাপলিং করা সম্ভব। এই কারণে এনার্জি ইফিসিয়েন্সি, স্মার্ট গ্রিড ও ডিমান্ড রেসপন্স একসাথে অগ্রাধিকার পায়। এখানে আহ, আপনারা দেখতে পাচ্ছেন যে পৃথিবীর বিভিন্ন দেশে কালার দিয়ে এখানে দেখানো হয়েছে যে কত কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ মানুষ প্রতি পার্সন ব্যবহার করে। এটা 2021 সনের একটি ফিগার এখানে দেখানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা নর্থ আমেরিকাতে এনার্জি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তারপর হচ্ছে ইউরোপ। বাংলাদেশ যদি দেখেন তাহলে বাংলাদেশে খুব একটা এনার্জির ব্যবহার আমরা দেখি না। মোটামুটি ধরনের এনার্জির ব্যবহার হয়। এই জন্য ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা খুবই নগণ্য বলে আমরা মনে করি। এখানে গ্লোবাল এনার্জি ইউজ পার ক্যাপিটা পার ইয়ার, সে অনুসারে যদি দেখি যে এখানে একটি চার্ট বার ডায়াগ্রাম দেওয়া হয়েছে যে পার ক্যাপিটা এনার্জি পার ইয়ার কারা সবচেয়ে বেশি ইউজ করে। আমরা এখানে দেখছি কাতার পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পার ক্যাপিটা পার ইয়ার এনার্জি ইউজ করে, এটি হচ্ছে 817 গিগাজুল প্রায়। এনার্জি অ্যান্ড কার্বন ফুটপ্রিন্ট, এনার্জি ও কার্বন ফুটপ্রিন্ট এনার্জি অ্যান্ড ইউজ পর্যন্ত চিত্রায়িত করে, কোথায় ব্যবহৃত ক্ষয় হচ্ছে ও গ্রিনহাউস গ্যাস কোথায় নিঃসৃত হচ্ছে তা দেখায়। বয়লার, জেনারেটর, প্রসেস হিটার, কুলার, মেশিন ড্রাইভ, লাইটিং সব মডিউল দৃশ্যমান হয় এই ফুটপ্রিন্টের মধ্যে। শিল্পে এনার্জি লস ধরা ও বটলনেক চিহ্নিত করার কার্যকর টুল এটি। সুতরাং এই এনার্জি এবং কার্বন ফুটপ্রিন্ট বোঝা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা এনার্জি ব্যবহার করার কারণে কি পরিমাণ কার্বন নিঃসরণ করছি, এবং আম, কোন ক্ষেত্রে আমরা ইফিশিয়েন্টলি এনার্জি কি ইউজ করছি, কোথায় করছি না, কোথায় কার্বন ইমিশন বেশি হচ্ছে, কোথায় কম হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো বোঝার জন্য আমার এনার্জি কার্বন ফুটপ্রিন্ট জরুরি হয়। ফুটপ্রিন্ট দেখে কোনো ইন্ডাস্ট্রি সাবসেক্টরে ব্যবহার, ক্ষয়, নিঃসরণ বেশি তা তুলনা করা যায়। বেস্ট প্র্যাকটিস, সিস্টেম আপগ্রেড বা নতুন প্রযুক্তির সম্ভাব্য লাভ বড় স্কেলে মূল্যায়ন সম্ভব হয়। অগ্রাধিকার ভিত্তিক এনার্জি ইফিসিয়েন্সি প্রোগ্রাম ডিজাইনে এটি ম্যাক্রো বেঞ্চমার্ক দেয়। সুতরাং কার্বন ফুটপ্রিন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের উচিত হবে এই সমস্ত টার্মসগুলোকে মনে রাখা। ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি, এনার্জির যে ডিফারেন্ট ফর্মসগুলো আছে, ইউনিট অফ এনার্জি, এনার্জির ইউনিট কি, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এনার্জি, প্রাইমারি এবং সেকেন্ডারি এনার্জি বলতে কি বোঝায়,
রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল এনার্জি বলতে কি বোঝায়, গ্লোবাল এনার্জি কনজাম্পশন, এইগুলো গ্লোবাল এনার্জি কনজাম্পশন কতটুকু হয়, কিভাবে হয়, কেন হচ্ছে, এটা ড্রাইভিং ফোর্স কি, এই সমস্ত জিনিসগুলো বোঝা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আম, আজকে এতটুক পর্যন্তই। আম, আশা করি আমি আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে এনার্জি ইউজের বিষয়গুলো, এনার্জি ইউজ এবং রিসোর্সেসের যে বিষয়গুলো আছে এগুলো আহ, বোঝানোর চেষ্টা করেছি। আপনারা সহজে বুঝতে পারবেন আশা করি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের কোনো কোয়েরি থাকলে, প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, লাইক কমেন্ট করুন, শেয়ার করুন। এই বলে আমার এই ভিডিওটির এখানেই সমাপ্তি ঘোষণা করছি।